নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দোসররা, অভিযোগ মির্জা ফখরুলের। সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক। সংস্কারে বাধা দিলে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণত হবে বিএনপিকে এনসিপির হুঁশিয়ারি, উপদেষ্টাদেরকেও সতর্ক করলেন নেতারা। উপদেষ্টার পদ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ। ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন। প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। ৭১-এর চেতনাকে ধারণ করে শেষবারের মতো ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দোসরের ভূমিকায় ছিল তারা জুলাই সনদ, গণভোট, সংস্কার আর বিভিন্ন দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। বলেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোচাবাড়ি হাটের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দল ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সহ পারিবারিক কার্ড দেয়া হবে। তিনি মার্কা চেনার কথা বলেন, জানান বিএনপি কথা ও কাজে বিশ্বাস করে, বিএনপি মুনাফেকের দল নয়। তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আবারও ধানের শীষের মার্কায় ভোট চাইলেন। 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, সে বলি বন্দী হয়েছিল পাকিস্তানে, আর আমাদের নেতারা পড়াচ্ছিল আমার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না বলতে পারি। কতদিন বাঁচবো আমি জানি না, আর আল্লাহর হাতে। আমি সেই বারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। সংস্কার নিয়ে ঐক্যমত্যের নামে বিভক্তি না বাড়াতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চেয়ে বেশি আত্মত্যাগ আর কোনো দল করেনি, কিন্তু কৃতিত্ব দাবি করে না বিএনপি। একটি দল ধর্ম ব্যবহার করে রাজনীতি করে ধর্মের অপব্যাখ্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগে কোনোদিন যারা সংস্কার ইস্যুতে একটি শব্দও করেননি, এখন তারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন। তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি ভাবে 8 বছর আগে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিপক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করেন, এরা ঐক্যমতে বিশ্বাস করেন না। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে জাতীয়তাবাদী ওলামা দল। নয়াপল্টনের এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তাদের দল সব সময় সব ধর্মের নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। সততা এবং জিয়াউর রহমানের যে আদর্শ, যে শৃঙ্খলা, আমরা তাকে উদ্বুদ্ধ হব। আজকের কোমলমতি বালক বালিকাকে আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করবো, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এদিকে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ পাশ করানোর দায়িত্ব সরকারের, তবে সংবিধান লঙ্ঘন করে নয়। কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পরও জামায়াত কিভাবে 8 দফা দাবি তোলে, জনমনে সেই প্রশ্ন দেখা দিয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে IMF এর নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিও। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে IMF এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপির প্রতিনিধি দল গুরুত্বের সঙ্গে উল্লেখ করে যে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয়। IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী আপিলে আমজনতা পার্টির নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। এর আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। আমজনতার দলের নিবন্ধনের দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন ভাঙাতে রবিবার রাত 8টায় নির্বাচন ভবনের সামনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। 134 ঘণ্টার অনশন ভাঙিয়ে তারেক রহমানকে হাসপাতালে পাঠান তিনি। পরে গণমাধ্যমকে সালাহ উদ্দিন আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন তারেক। নিবন্ধন ইস্যুতে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন ভঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে। এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তার শারীরিক অবস্থা আসলেই খারাপ। তো আশা করি সে সুস্থতা পাবে খুব শিগগির এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইনানুগভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি। এর আগে দুপুরে সেখানে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। আমজনতা দলের নিবন্ধনের দাবির সঙ্গে সংহতি জানান তিনিও। এ সময় নির্বাচন কমিশনারদের সাথে দেখা করে নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেন ইশরাক। টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা মানে ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। উনি আমাকে আরও 6 মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি করবো ভাই, আমার তো আর অত কেউ নাই। আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে। এরপরেই তারেককে অনশন ভেঙে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। এ সময় প্রবাসী ভোটারের অ্যাপ 16 নভেম্বরের বদলে 18 নভেম্বর প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব। 16 তারিখের পরিবর্তে 18 তারিখ আমরা করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে বিভিন্ন শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 37 নম্বর ওয়ার্ড আয়োজিত অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে নির্বাচনের দাবি আদায় করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিভিন্ন বিদেশি শক্তি বাংলাদেশ নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। বলেন, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ লড়াই করে টিকে থাকবে। ইশরাক হোসেন আরো বলেন, আন্দোলনের সহযোদ্ধারা নিম্ন উচ্চ কক্ষের পিআর নিয়ে নতুন করে বিশৃঙ্খলা করছে। সবাই ঐক্যবদ্ধ না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা তার। মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে মায়ানমার অথবা অন্যান্য যে ধরনের জান্তা শাসিত রাষ্ট্র রয়েছে সেরকম একটি রাষ্ট্রে পরিণত করা যায় কিনা। যদি করা যেত তাহলে আমাদের পার্শ্ববর্তী
যে আধিপত্যবাদী যে আমাদের প্রতিবেশীরা রয়েছে তাদের জন্য খুব সুবিধা হবে। আমাদের স্বাধীনতার উপরে, আমাদের দেশের আভ্যন্তরে কোনো ধরনের হস্তক্ষেপ সেটিকে আমরা মেনে নিতে পারি না, মেনে নেব না। কারণ এই ধরনের হস্তক্ষেপ যে সকল দেশগুলোর ওপরে হয়েছে তারা শত শত বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন মাত্রা তারা পৌঁছাতে পারে। যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল সেই সনদ এই সনদ নয় বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এ সময় কাঙ্ক্ষিত সংস্কারে বাধা দিলে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপিকে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনসিপির এই নেতা। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নেন সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বলেন, জুলাই সনদ নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে সমস্ত জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। জুলাই সনদ নিয়ে বিতর্ক আছে, আমরা কিছু ডিসেন্ট দিয়ে ঐক্যমতে পৌঁছেছিলাম, এনসিপি তো স্বাক্ষর করেই নেই, কাজেই তাদের দোষ দেয়া যায় না। কিন্তু এখন দেখি ভিন্ন রকম। তার অর্থ হচ্ছে সরকার প্রধান নিজে সারা সমস্ত জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। একদিকে তার প্রেস সচিব বলছেন 12 তারিখেই সাধারণ নির্বাচন হবে, আর একদিকে কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে গণভোট আগে করতে হবে। এখন এই বিতর্কের সৃষ্টিটা আমি মনে করি করেছেন সরকার এবং সরকার প্রধান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপির কড়া সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীদের জেল থেকে ছাড়াতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে না ফেরার প্রসঙ্গ তোলেন তিনি। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ, এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদেরকে 2টা আসন দিয়ে কিনে ফেলবেন? 90-এ যারা আন্দোলন করেছিল, কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে, কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে, কাউকে হলে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আপনি 2টা আসন দিয়ে 3টা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন? এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না। বারবার করে যে বলা হয় যে আমাদের আগের ব্যবস্থাই হবে, সংসদে গিয়েই পরিবর্তন হবে, আমার মনে হয় যারা এই সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এটা জনগণ মনে রাখবে। জবাবদিহিহীনতার রাজনীতি যেটা, সেটা এখন শেষ। মানুষ জবাবদিহিতা চায় এবং জনগণ জবাবদিহিতা নিয়েই ছাড়বে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে জনগণ একদিন কাঠগড়ায় দাঁড় করাবে। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে সরকারের ভিতরে কোনো শক্তিও করার চেষ্টা না করেন। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা কেবল একটি নির্বাচনের জন্য রক্ত দেয়নি বলে বক্তারা আলোচনায় উল্লেখ করেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানার নির্বাচন অফিসে ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের তিনি এমনটা জানান। উপদেষ্টা বলেন, ঢাকা থেকে নির্বাচন করবেন এটা নিশ্চিত। কোন দল থেকে করবেন সে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার
পরিকল্পনা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করবেন, তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারি উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও ছিল। এখন বলছি যে আমি নির্বাচন করব, কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করেছে ঢাকা। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তা সতর্ক থাকার পরামর্শ দেন। এই ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে যে মন্তব্য করেছেন তার সরকারের নজরে এসেছে। বাসসকে দেয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য তার। আরও জানান, বাংলাদেশ ভারতের সাথে দ্বন্দ্ব চায় না। হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকায়। এত দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, এ সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। তার দাবি, যে পরিমাণ আমদানিকারক আগ্রহ দেখিয়েছেন তার মাত্র 10% ব্যবসায়ীকে আমদানির অনুমতি দিলেই পেঁয়াজ বাজারে ধস নামবে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে অন্তত 50 টাকা। দেশে বাম্পার ফলনের মধ্যেও এত দ্রুত দাম বৃদ্ধির পেছনে বৃষ্টি ও সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি সহ একাধিক কারণ রয়েছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। পেঁয়াজের বর্তমান যে মূল্য, আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থল বন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। 4-5 দিন দেখব, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও দাম কেন অস্বাভাবিকভাবে বাড়ছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই উপদেষ্টার কাছে। রাতারাতি দর বৃদ্ধির পেছনে সিন্ডিকেট নাকি অন্য কারো হাত রয়েছে তারও কোনো সদুত্তর নেই। এই সরকার সিদ্ধান্তহীন অবস্থায় বাস করেন না। আপনারা যে জিনিসটা বলছেন, দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে বা এখানে মানে অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। আমরা তো বাইসাইকেলে চড়ি না যে যেখানে মনে হলো নেমে গেলাম আর যেখানে মনে হলো উঠে পড়লাম, আবার একটা গলির মধ্যে ঢুকে পড়লাম। দেশের সামষ্টিক অর্থনীতি তো ইটস নট এ বাইসাইকেল, ইটস এ বিগ শিপ। পেঁয়াজের দর বৃদ্ধিকে অযৌক্তিক স্বীকার করলেও আলুর দাম কেন বাড়ছে না তা নিয়ে হাপিত্যেশ করেন বাণিজ্য উপদেষ্টা। এই যে 18 টাকা 22 টাকায় আলু বিক্রি হচ্ছে, এটা নিয়েও তো আমরা সন্তুষ্ট না। আমি তো চাচ্ছি ব্যক্তিগতভাবে যে আলুর দামটা বেড়ে যাক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মতিপত্র পেয়েছে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে এলওআই এর অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের বোর্ডের নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।
একই সঙ্গে আরও 7 জন পরিচালক নিয়োগ পাচ্ছেন, যাদের মধ্যে সরকারি পক্ষ থেকে থাকছেন 5 জন এবং বেসরকারি খাত থেকে 2 জন। গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এলওআই ও লাইসেন্স চেয়ে আবেদন করা হয়। সে আবেদনের পর্যালোচনা শেষে শুরুতে এলওআই এর সম্মতি দিতে বাংলাদেশ ব্যাংকের বোর্ডে উত্থাপন করা হয়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর। গতকাল রাজশাহী জেলার লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে তিনি এমনটা জানান। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন কথা বলে। নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যেস চলে গেছে। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় না। জামিন দেয়া না দেয়া বিচারিক ব্যাপার। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বৈত নীতি। তদন্তের স্বার্থে অভিযুক্ত বোর্ড কর্মচারীদের ওএসডি করেছে বিসিবি, তবে পরিচালকের বিষয়ে অভিযোগে শোনা কথায় কান দিতে রাজি নয় বোর্ড। এমনটাই মন্তব্য বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যানের। আসিফ আকবর বললেন, দোষী প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী বলা অপরাধ। যদিও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। আরও জানাচ্ছেন মনির হোসেন খান। বাইরে খেলার কথা বলছিল, বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই চেষ্টারই একটা অংশ 2 দিনের ক্রিকেট কনফারেন্স, যেখানে দেশের 64 জেলা ও 8 বিভাগের কাউন্সিলরদের সাথে করেছেন মতবিনিময় সভা। প্রথম দিন শেষে অনেক বিষয়েই আলোচনা হয়েছে, কিন্তু সমস্যা সেই পুরনো মাঠ সংকট। তৃণমূল থেকে এমনিতেই দক্ষ ক্রিকেটার উঠে আসছে না। এরই মধ্যে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে টালমাটাল বাংলাদেশ নারী ক্রিকেট। তার সঙ্গে সোচ্চার হচ্ছেন অন্য ক্রিকেটাররাও। কোচ কর্মচারীর পর অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষেও। বিসিবি কিছু অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে, কিছু অভিযোগ উড়িয়েও দিয়েছে। আবার ফাহিমের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে শোনা কথা তত্ত্ব হাজির করেছে। দেখেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। তো বিসিবি 15 দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয়, ডেফিনেটলি আমরাই ফেস করবো। যদি এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনারা তাদেরকে সরিয়ে রাখতে পারেন, একজন বোর্ড ডিরেক্টর যার নামে একই এলিগেশন আছে, তাদেরকে তার ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? যেটা অ্যালিগেশন ম্যাগনিটিউড আপনারা যদি দেখেছেন, ফর এক্সাম্পল আমি এসে কালকে বললাম তো সেম জিনিস, যে ঠিক আছে আমাদের এখানে আমাদের অমুক পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি, আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি শুনেছি। তো সেটাকেও আপনারা যদি বলেন যে ঠিক আছে সেটাকে আমরা আমলে নিতে, সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা যদি বলেন যে না এটা শোনা কথাতেও আমাদের গুরুত্ব দিতে হবে, তাহলে দিব। বিসিবি সভাপতি যদিও বলছেন অভিযুক্ত যেই হোক শাস্তির আওতায় আনা হবে না। জাহানারের যে কমপ্লেইন যেটা এসছিল সেটা লিখিত এসছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল। অনেক কিছুই তো দেখছি, বাট আমাদের যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিত আসতে পারে বা ভার্বাল আসতে পারে, তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে। এখন নিউজ তো অনেক কিছুই থাকে, আমরা বলছি না অসত্য সত্য। যেটা বলেছেন জিরো টলারেন্স, ওয়েদার দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, ওয়েদার দ্যাট ইজ দ্য বোর্ড ডিরেক্টর অর এনি এমপ্লয়ি, যে জিনিসটা হয়েছে, ইফ দ্য অ্যালিগেশনস আর ট্রু, ইট উইল নট বি টলারেটেড। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় বাধা টপকে নারীদের ক্রীড়াক্ষেত্রে আসা এমনিতেই কঠিন। সেসব টপকে যারা ক্রিকেটে এসেছেন তাদের ক্যারিয়ারও এখন হুমকির মুখে, মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দোসররা, অভিযোগ মির্জা ফখরুলের। সালাউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক। সংস্কারে বাধা দিলে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণত হবে বিএনপিকে এনসিপির হুঁশিয়ারি, উপদেষ্টাদেরকেও সতর্ক করলেন নেতারা। উপদেষ্টার পদ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ, ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন। প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews।
সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।